মৌসুম পাল্টাতে দেরি লাগে না। সময়ের স্রোতে এক ঋতুর বিদায় হতে না হতেই আরেক ঋতুর আগমন হয়। হেমন্তের পরে শীত চলে এলো। বাংলা ক্যালেন্ডারের পৌষ মাস। গাছের আর্দ্র পাতা থেকে গড়িয়ে পড়া টুপটাপ শিশিরের শব্দ অবচেতনে মন জুড়ায়। চারপাশটা ধোয়ার মতো কুয়াশায় জড়ানো। তার সাথে হিম লাগানো অনুভূতি তো আছেই। সকালের নরম রোদ গায়ে লাগিয়ে চুমকি ধারা শুদ্ধ বসে আছে উঠোনের রান্নাঘরের সামনে। মাটির তপ্ত আগুনের চুলোয় চালের গুঁড়ো, নারকেল আর খেজুর গুড় দিয়ে ভাপা পিঠা বানাচ্ছে খোদেজা। একটার পর একটা ধোয়া ওঠা গরম গরম পিঠা তুলে দিচ্ছে এক একজনের পাতে। ধারা এতক্ষণ খোদেজাকে সব সামগ্রী এগিয়ে দিচ্ছিল। খোদেজার কথায় এখন সবার সাথে সেও খেতে বসেছে। শীতের সকালে চুলোর পাশে সদ্য জেগে ওঠা রোদের মধ্যে বসে বসে গরম গরম পিঠা খেতে ভালোই লাগছে। চুমকি সাধারণত এত সকালে উঠে না। আর যদি তা হয় শীতের সকাল তাহলে তো প্রশ্নই ওঠে না। কিন্তু আজ পিঠার নাম শুনতে ঠিকই ঘুম থেকে উঠে খেতে বসেছে। একটার পর একটা পিঠা গোগ্রাসে গিলে চলেছে সে। শুদ্ধ চুমকির দিকে তাকিয়ে বলল, আস্তে আস্তে খা চুমকি, তোর পিঠা পালিয়ে যাচ্ছে না। একবার গলায় আটকালে তখন বুঝবি। শুদ্ধর কথায় চুমকি ফিচেল করে হাসে। শুদ্ধ পিঠা খেতে খেতে হঠাৎ ঘরের দিকে তাকিয়ে খোদেজাকে উদ্দেশ্য করে বলে, আম্মা, ঘরের তো দেখি বেহাল অবস্থা। এদিক ওদিকে খুলে পড়ছে। খোদেজা বলল, তাইলে আমি তোরে কি করি? ঘরের অবস্থা পুরাই খারাপ হইয়া যাইতাছে। আর কতদিনই বা ভালো থাকবো? সেই আমার শ্বশুর আমলের বাড়ি। এতদিন যে টিকছে তাই বেশি। ঘরের এখনই কিছু একটা করা দরকার। নইলে কবে জানি ঘর মাথার উপর ভাঙ্গা পড়ব। ঘর ঠিক করতে হলে তো একেবারে পুরো ভেঙে নতুন করে গাঁথুনি দিয়ে বানাতে হবে। যে পুরনো ঘর, এর উপর দিয়ে নতুন কোন কাজ করলেও টিকবে না। এখন এই সময় নতুন করে ঘর উঠাতে হলেও তো একটা বড় বাজেট থাকতে হবে। কিভাবে কি করি? আচ্ছা ঠিক আছে, আমি দেখব নি কি করা যায়। শুদ্ধ সবে একটা পিঠা খেয়েছে। চুলো থেকে সদ্য নামানো আরেকটা ভাপা পিঠা খোদেজা শুদ্ধ বাটিতে দিতে চাইলেই শুদ্ধ মানা করে ওঠে। বলে, আম্মা আর দিও না, আমার সময় নেই। এখন খেতে পারবো না, খেতে যেতে হবে। খোদেজা খানিক বিরক্ত হয়। শুদ্ধ বারণ না শুনে পিঠাটা তার বাটিতে রেখে বলে, চুপচাপ খাতো, একটা পিঠায় কি হয়? এই সাত সকালে তোর খেতে যাবার কারণটা কি শুনি? শুদ্ধ দ্রুত পিঠা মুখে নিতে নিতে বলে, কি বল আম্মা, কত কাজ এখন। নতুন বড় ধান লাগিয়েছি, সেগুলো দেখতে হবে না? শুদ্ধ পিঠা অর্ধেক খেয়ে রেখে ভেতরে তৈরি হতে চলে যায়। শুদ্ধ চলে গেলে খোদেজা ধারার দিকে তাকিয়ে বলে, দেখছো বউ মাহতাবের কাণ্ড কারখানা। কি দরকার এইসব কাজও করার? খায়া না খায়া এগুলার পেছনে পইরা রইছে। এত কষ্ট কইরা পড়ালেখা করলি কই একটা ভালো দেখা চাকরি কর, আরামে থাক। তা না এই কাজ নিয়া লাইগা আছে। তাও নইলে বুঝলাম করছস যখন ফলের খামারি খালি করতি, এই ধান টান লাগানির কি দরকার ছিল? কত পরিশ্রমের কাজ। আমরা তো চাল কিন্নাই খাই। তবুও এগুলা করা কি প্রয়োজন বলো তো? তুমিও তো কিছু বলতে পারো বউ। খোদেজা যে শুদ্ধ জন্য খুব বেশি চিন্তা করে তা ধারা বোঝে। কিন্তু ধারা এটাও বোঝে, শুদ্ধ নিজস্ব একটা ভাবনা আছে, বিস্তৃত একটা পরিকল্পনা আছে, নিগুড় কিছু চিন্তা আছে, যার অনেক কিছুই হয়তো ধারা বোঝে না। কিন্তু ধারা এটা জানে, এই ধান শুদ্ধ জন্য খুব গুরুত্বপূর্ণ। এই ধান নিয়ে তার বিশেষ গুরুতর একটা পরিকল্পনা আছে। তাই খোদেজার কথায় স্মিত হেসে ধারা বলল, যে যেটা করে শান্তি পায় তাকে সেটা আমরা করতে দেই মা। ফলের বাগানটা তো আছেই। আপনার ছেলে সংসার তো ভালো মতোই চালাচ্ছে। যদি না পারতো তাহলে না হয় আমরা বলতে পারতাম। এখন যখন সব ঠিকঠাক মতোই চলছে তখন সে করুক যা সে করতে চায়। আপনার ছেলেকে তো আমরা চিনি মা, সে ভুল কিছু কখনো করবে না। যাই করবে সফল হবেই। ধারার শেষের কথায় খোদেজা একটু আশ্বস্ত হয়। ধারার পাশে তাকিয়ে দেখে ঘর থেকে বেরিয়ে শুদ্ধ তার দিকেই তাকিয়ে আছে। তার মুখের মিষ্টি হাসি বলে দিচ্ছে এতক্ষণ ধারার সব কথাই শুনেছে সে। ধারাও মৃদু হেসে চোখ বন্ধ করে শুদ্ধকে আশ্বস্ত করে। ভরসা পেয়ে শুদ্ধ নিজের কাজে যাবার জন্য পা বাড়ায়। শুদ্ধ যাওয়ার একটু পরই পাশের বাড়ি থেকে আবুলের মা হন্তদন্ত হয়ে খোদেজাকে ডাকতে আসে। খোদেজার তখন পিঠা বানানো প্রায় শেষের দিকেই। আবুলের মায়ের তোতলানো কথা আর দূর থেকে গরুর গগনবিদারের চিৎকার থেকে খোদেজা বুঝতে পারে আবুলদের গাভীর বাচ্চার প্রসবের সময় হয়েছে। বাড়িতে আর কেউ নেই।
আবুলের মা একা একা ঘাবড়াচ্ছে বলেই দ্রুত খোদেজাকে ডাকতে এসেছে। খোদেজা তড়িঘড়ি করে আবুলের মায়ের সাথে গেল। ধারাও পেছনে পেছনে অনুসরণ করল তাদের। আবুলদের গোয়াল ঘরে গিয়ে ধারা দেখল তাদের লাল গাভীটি মোটা পেট নিয়ে অস্থির হয়ে ছটফট করছে আর একটু পর পর গলা চড়িয়ে ডেকে উঠছে। খোদেজা আর আবুলের মা কিছু ব্যবস্থা গ্রহণের জন্য ব্যস্ত হয়ে পড়ল। ধারা স্তম্ভের মতো ঠায় দাঁড়িয়ে থেকে অপলক দৃষ্টিতে গাভীটির দিকে তাকিয়ে থাকে। গাভীর অস্থিরতা ধারার শরীরের প্রতিটি লোমকূপে এক ধরনের কম্পন সৃষ্টি করে। গাভীর বাচ্চা প্রসবের সম্পূর্ণ দৃশ্যটি ধারা দেখল। ধারার জীবনে এই প্রথম। এর আগে সে আর কখনো দেখেনি। তাই বলেই হয়তো এত অদ্ভুত অনুভূতি তার হচ্ছে। খোদেজা আর আবুলের মায়ের কাছে এটা তো নিত্য নৈমিত্তিক ব্যাপার। ধারার চোখ ছলছল করে উঠল। আবার ছোট বাছুরটির দিকে তাকিয়ে মুখে মৃদু হাসিও ফুটে উঠল। দেখল একটু পরই মা গাভীটি ক্লান্ত শরীর নিয়ে সদ্য জন্মানো বাচ্চাটির শরীর জিভ দিয়ে চেটে আদর করে দিচ্ছে। দৃশ্যটি ধারার মনে অদ্ভুত সুখানুভূতির সৃষ্টি করল। সে আস্তে করে সেখানে থেকে নিজের রুমে চলে এলো। সোফায় বসে শুদ্ধকে ফোন লাগালো। ফোন অনেকক্ষণ বাজার পরও ওপাশ থেকে রিসিভ হলো না। ধারা আর ফোন দিল না, রেখে দিল। নিশ্চয়ই শুদ্ধ ফোন টমঘরের মধ্যে রেখে দিয়ে বাইরে কাজ করছে। নয়তো ধারার কল দেখলে ঠিকই ধরত। শুদ্ধ আজকাল সত্যিই বড্ড ব্যস্ত হয়ে পড়েছে। সারাদিনটায় আর দেখাই পাওয়া যায় না। ধারা ভীষণ মিস করে থাকে। ফোনে শুদ্ধ একটা ছবি বের করে নির্নিমেষ তাকিয়ে থাকে। এত ব্যস্ততার পরও কি শুদ্ধ তার খেয়াল রাখছে না? রাখছে, আরও বেশি রাখছে। যেখানে নিজের জন্য এক মুহূর্ত দম ফেলবারও সময় পাচ্ছে না সেখানে ধারার পড়ালেখা, প্রয়োজনীয়তা সবকিছুর খুব বেশি করেই খেয়াল রাখে শুদ্ধ। ধারাকে নানা জিনিস শেখায়, নানা বই পড়ায়, নানা অভিজ্ঞতা অর্জন করায়। জীবনের সফল হতে কি প্রয়োজন না প্রয়োজন সব খুঁটিনাটির বিষয়ে বিজ্ঞ করে তুলে ধারাকে। এই তো কয়েক মাস আগেই ধারাকে একটা ইংলিশ স্পোকেন কোর্সে ভর্তি করিয়ে ইংরেজি বলায় তুখর করেছে ধারাকে। ইংরেজি ভালো মতো বুঝতে না পারা ধারায় এখন কত দ্রুত স্মুথলি ইংরেজি বলতে পারে। তার উপর ধারার চর্চায় আরও দক্ষ করতে সে সময় রায় কিভাবে শুদ্ধ তার সাথে রোজ নিয়ম করে পুরো 1 ঘন্টা ইংরেজিতে কথা বলতো তা মনে করে ধারা এক দমক হাসে। শুদ্ধ সাথে কাটানো প্রতিটি মুহূর্তই ধারার কাছে তার জীবনের শুদ্ধতম মুহূর্ত বলে অনুভূত হয়। সন্ধ্যের পর ধারা সোফায় বসে বসে শুদ্ধ ল্যাপটপে একটা রোমান্টিক মুভি দেখছিল। সে সময় শুদ্ধ এলো রুমে। শুদ্ধকে দেখে আনন্দিত হয়ে ধারা যখনই বিগলিত হয়ে তার সাথে বসে শুদ্ধকে মুভি দেখার অফার করতে যাবে ঠিক তখনই শুদ্ধ বলে উঠল, এটা কি ধারা? সন্ধে হয়ে গেছে, তুমি এখনো পড়তে বসনি? ধারা শুদ্ধ কথায় পাত্তা না দিয়ে বলল, একটু পরেই বসবো। দাঁড়াও, খুব সুন্দর একটা মুভি দেখছি, এত রোমান্টিক। আসো তুমিও দেখো, তোমারও ভালো লাগবে। ধারা উৎফুল্ল হয়ে আবারও ল্যাপটপের স্ক্রিনে দৃষ্টি দিল। শুদ্ধ ল্যাপটপ নামিয়ে দিয়ে বলল, না, এখন না, এখন পড়তে বসো ধারা। ধারা শুনল না, আবারও ল্যাপটপ খুলে দেখতে লাগলো। শুদ্ধ এবার ধারার কোণ থেকে ল্যাপটপ নিয়ে গিয়ে বলল, আমিও আজকাল ব্যস্ত থাকি, আর তোমার পড়ারও কোন খেয়াল রাখতে পারি না। আর তুমিও একদমই সিরিয়াস থাকো না ধারা। কয়দিন পর না তোমার ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা? কতটুকু প্রিপারেশন হয়েছে দেখি। ধারা দেখাতে পারল না। সত্যি বলতে কিছুদিন যাবৎ তার পড়া তেমন হয়নি। শুদ্ধ বুঝতে পেরে বলল, জানি, কিছুই হয়নি, হবেই বা কিভাবে? সারাদিন বসে বসে রোমান্টিক মুভি দেখো। আগে একটা রোমান্টিক মুভির নামও জানতে না, আর এখন রোমান্টিক মুভি ছাড়া আর কিছুই বোঝো না। পড়ালেখার আর কোন খবর নেই? বই নিয়ে আসো, তোমার প্রিপারেশন আজকে অর্ধেক করিয়ে দেব। গালে হাত রেখে ধারা অলস ভঙ্গিতে বসে রইল। এই মুহূর্তে পড়তে বসতে তার একদমই ইচ্ছে করছে না, কিন্তু না বসেও উপায় নেই। শুদ্ধ যখন পড়ার নাম নিয়েছে তখন না পড়িয়ে ছাড়বে। শুদ্ধ আবারও তাগাদা দিল ধারাকে। অনিচ্ছা নিয়েই ধারাকে উঠতে হলো। এক গাদা বই নিয়ে বসতে হলো শুদ্ধ সামনে। শুদ্ধ একটা একটা করে বই নিয়ে দেখতে লাগলো। কিছু অনুশীলন বের করে পড়তে বলল ধারাকে। তারপর আবার আরেকটা বই নিয়ে দেখতে লাগলো। এদিকে ধারার একেবারেই পড়ার মুড নেই। তার ইচ্ছে করছে শুদ্ধকে নিয়ে ওই মুভিটা এখন সম্পূর্ণ দেখতে অথবা শুদ্ধ সাথে একান্তে কিছু গল্প করতে, সময় কাটাতে। আর ইচ্ছে করবেই বা না কেন? সারাদিন পর দেখা পেল মানুষটার। কিন্তু না, মহাশয়ের সেদিকে কোন ভ্রুক্ষেপ নেই।
সে তো বেশ একটা সার ভাব নিয়ে বসেছে ধারাকে পড়াতে। কিছুক্ষণ পড়ার পরই ধারা গড়িমসি করতে লাগলো, আর চাইল না পড়তে। পৃথিবীর যাবতীয় ইনোসেন্ট ভাব মুখে এনে বলল, আজকে না হয় এতটুকুই থাক, কালকে থেকে পড়ি। কাল থেকে সত্যি পড়ব, প্রমিজ। শুদ্ধ বলল, না, এখন মানে এখনই। তোমার পোড়ায় এমনিতেই অনেক ঢিলামি এসে পড়েছে। আমারই দোষ, আমি খেয়াল করিনি। আজকে অনেকক্ষণ পড়াবো। ধারা বিরক্তির ভাব নিয়ে মুখ ঘুরিয়ে ফেলল। আবারও একটু বই পড়ার পরই মুখ তুলে উৎফুল্ল হয়ে বলল, জানো, আজকে আবুল ভাইদের গাভীর একটা বাছুর হয়েছে। দেখতে কি কিউট। শুদ্ধ ধারার বইয়ের দিকে চোখ রেখে আস্তে করে বলল, ভালো। আমার না এত ভালো লেগেছে। গাভীটাকেও খুব খুশি লাগছিল। বাছুরটা খুবই সুন্দর হয়েছে দেখতে। জানো, আমি না আজকে একটা কথা ভেবেছি। কি? ধারা শুদ্ধ রদিকে খানিক এগিয়ে একটু আহ্লাদি স্বরে বলল, আমাদেরও যদি এমন একটা ছোট্ট কিউট বাবু হয় তাহলে কত সুন্দর হবে, তাই না? হুম। ধারা উত্তেজিত হয়ে বলল, তাই না? আমিও সেটাই ভাবছিলাম। আমরাও খুব শীঘ্রই একটা বাবু নেব। শুদ্ধ বই থেকে মুখ তুলে বলল, আমি শীঘ্রইয়ের কথা কখন বললাম? আমাদেরও বাবু হবে। কিন্তু এখন না। এখন হলে তোমার পড়ালেখার অনেক ডিস্টার্ব হবে। তাই আগে তোমার পড়ালেখা সম্পূর্ণ শেষ হবে তারপর। ধারা পুরো ফাটা বেলুনের মতো চুপসে গেল। কি বলে কি শুদ্ধ? পড়ালেখা শেষ হবার পর মানে? ধারা আঙ্গুল দিয়ে গুনতে লাগলো অনার্সের পর মাস্টার্স, আর সাথে অল্প স্বল্প সেশনজট মেলালে পড়ালেখা শেষ হতে লাগবে আরও 6 বছর। তার মানে আরও 6 বছর পর? ধারা উদ্গ্রীব হয়ে দ্রুত বলে উঠে, 6 বছর পর কত দেরি হয়ে যাবে জানো? ধারাকে থামিয়ে শুদ্ধ বলল, ধারা, এখন এসব নিয়ে কথা বলার সময় না। পড়তে বসার পর পড়া নিয়েই থাকতে হবে। এসব নিয়ে পরে কথা বলা যাবে। ধারা আবারও খানিক পড়ার চেষ্টা করে। আবারও প্রচুর বোরিং ফিল হয়। সে শুদ্ধ দিকে তাকায়। শুদ্ধ মনোযোগ দিয়ে ধারার বই দাগিয়ে যাচ্ছে। কত সুন্দর লাগছে তাকে। কাঁচা হলুদ রঙের শার্ট, খানিক এলোমেলো চুল, মুখে খোঁচা খোঁচা দাড়ি। ধারা খানিক শুদ্ধ কাছে ঘেঁষে বসে, দুহাত দিয়ে শুদ্ধ গলা পেঁচিয়ে ধরে। শুদ্ধ অবাক হয়ে তাকিয়ে ভ্রু গুছিয়ে ধারাকে ইশারা করে। ধারা মুচকি হেসে বলে, এখন আমি আর পড়ব না। এখন আমি শুধু তোমাকে দেখব। সারাদিন ধরে দেখিনি। আমার বুঝি তোমাকে দেখতে ইচ্ছে হয় না? শুদ্ধ বাঁকা হেসে বলল, এত রোমান্টিক কথাবার্তা বলে লাভ নেই। পড়ার থেকে আজকে তুমি রেহাই পাচ্ছ না ম্যাডাম। যথেষ্ট ফাঁকিবাজি করে ফেলেছ। যা যা দাগিয়ে দিয়েছি আজ সব পড়বে। তারপরই উঠতে পারবে। ধারার মুখ ফুলে গেল। সে দ্রুত সোজা হয়ে বসে অন্য দিকে তাকিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আমিও পড়ব না। আমিও দেখি তুমি জোর করে আমাকে কিভাবে পড়াও। তুমি পড়বে না? না, পড়ব না। সত্যিই তো। ধারা শুদ্ধ রদিকে তাকিয়ে একটা তির্যক হাসি দিয়ে বলল, হ্যাঁ সত্যি। আর তুমি এখন নিজেই আমাকে বলবে যে, ধারা থাক, আর পড়া লাগবে না। দেখতে চাও? এই বলে ধারাও মাথার চুলগুলো খুলে দিয়ে শুদ্ধ কাঁধে দুহাত রেখেও কাছে যেতে লাগলো। শুদ্ধ খানিক ঢোক গিলে ইতস্তত করে বলল, ধারা, ভালো হবে না কিন্তু। পড়তে বসো। ধারা শুনল না। মুখ টিপে হাসতে লাগলো। হঠাৎ শুদ্ধ ধারার পায়ে স্কেল দিয়ে আস্তে করে একটা বাড়ি দিল। ধারা বিস্ফোরিত গলায় বলল, তুমি আমাকে মারলে? শুদ্ধ শার্টের কলার ঠিক করতে করতে বলল, পড়তে বসে বাদরামি করলে তো মারবই। পড়ো। রাত 11টার আগে তুমি উঠতে পারবে না। ধারা মুখ ফুলিয়ে বসে বলল, পড়ব না, পড়ব না, পড়ব না। শুদ্ধ স্কেল দিয়ে পুনরায় আরেকটা বাড়ি দিল। ধারা আবারও হতভম্ব হয়ে তাকিয়ে থেকে শেষমেশ রাগের জেদে একদম রাত 11টা পর্যন্ত একনাগাড়ে পড়েই ঘুমানোর জন্য ঠাস করে বিছানায় শুয়ে পড়ল। শুদ্ধ মিটিমিটি হেসে ধারার বইগুলো গুছিয়ে রেখে ঝটপট বিছানায় শুয়ে ধারাকে পেছনে থেকে জড়িয়ে ধরল। ধারা যে আজ ভীষণ খ্যাপা খেপেছে। এই রাগ ভাঙানো সহজ নয়। শুদ্ধ ধরতেই ধারা তেলে বেগুনে জ্বলে উঠে নিজেকে ছাড়াবার চেষ্টা করল। শুদ্ধ ছাড়ল না। ধারা চেষ্টা সচল রেখে বলল, এখন আমাকে ধরেছ কেন? ছাড়ো। পড়ানো তো শেষ। এখন কি আর আসবা না আমার কাছে? শুদ্ধ মুচকি হেসে বলল, ইস, বললেই হলো। এতক্ষণ যে কষ্ট করে পড়ালাম এখন তার পারিশ্রমিক নিতে এসেছি। আমি কোন মাগনা কাজ করি না। ধারা শুদ্ধ হাত ছাড়ানোর চেষ্টায় থেকে বলল, আমি বলছিলাম আমাকে পড়াতে। পড়াইছ কেন? আমি কোন পারিশ্রমিক দিব না? আমি তো নিবই।
এই বলে শুদ্ধ ধারাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। শেষ রাতের দিকে হঠাৎ করেই বৃষ্টি শুরু হলো। বৃষ্টির শব্দ পেয়ে ঘুম থেকে দ্রুত উঠে বসল শুদ্ধ। যা মনে হচ্ছে বৃষ্টি আরো অনেক আগে থেকেই শুরু হয়েছে। এই দিনে তো বৃষ্টি নামার কথা না। খেতে এই সবেই নতুন বোরো ধান লাগানো হয়েছে। অদিনের এই বৃষ্টি যে কত মারাত্মক ক্ষতি ডেকে আনতে পারে তা ভাবনার বাহিরে নয়। শুদ্ধ রমুখ শুকিয়ে গেল। তখনই সে ছাতা মাথায় দিয়ে ক্ষেতের উদ্দেশ্য রওনা দিল। ধারা শুদ্ধ বেরিয়ে যাওয়ার দিকে উদ্বিগ্ন মুখে তাকিয়ে রইল। শুদ্ধ শুকিয়ে যাওয়া মুখটা বারবার আঘাত হানতে লাগলো তার বুকে। কিছুক্ষণ পর ফজরের আজান দিলে ধারা জায়নামাজ নিয়ে তৎক্ষণাৎ নামাজ পড়তে দাঁড়িয়ে গেল। নামাজ শেষে এক দীর্ঘ মোনাজাত দিল ধারা। মনের সবটুকু আকুতি নিংড়ে প্রকাশ করল সৃষ্টিকর্তার দরবারে। মোনাজাত শেষ করে বাইরে তাকিয়ে দেখল বৃষ্টির তেজ অনেকটাই কমে গেছে। শুধু ফোঁটা ফোঁটা বৃষ্টি। একবার আবেগলাপুত চোখে আকাশের দিকে তাকিয়ে ধারা একটা চাদর গায়ে দিয়ে ক্ষেতের উদ্দেশ্যে বের হলো। সকালের আলো ধীরে ধীরে ফুটতে শুরু করছে। মাটির রাস্তা, ফসল সব ভেজা। ধানক্ষেতের হাল ধরে আস্তে আস্তে এগিয়ে গেল ধারা। উঁচু ভিটির উপর শুদ্ধ করা দীর্ঘ ফলের বাগানটার পরেই তার ধানক্ষেত ঢাল হয়ে নিচে নেমে গেছে। সেখানে বৃষ্টির পানি জমে গেছে অনেকটা। ফলের বাগানের শেষের মাথায় আর ধানক্ষেতের শুরুর আগে উঁচু ভিটির উপরে টিন দিয়ে বানানো একটা ছোট্ট টং ঘরের মতো। সেখানে সব প্রয়োজনীয় জিনিস রাখা হয়। মাঝে মাঝে বিশ্রামের জন্য সেখানে একটা টেবিল আর ছোট্ট চৌকি পাতা। ধারা গিয়ে দেখল টংঘরের দরজা খোলা। ভেতরে চেয়ারে বসে টেবিলের উপর মাথা রেখেই বৃষ্টি থামার অপেক্ষায় থাকতে থাকতে শুদ্ধ ঘুমিয়ে পড়েছে। ধারা গিয়ে আস্তে করে শুদ্ধ পাশে দাঁড়ায়। মৃদু হেসে শুদ্ধর গায়ে হাত দিয়ে তাকে ডেকে তুলে। শুদ্ধ পিটপিট করে চোখ খুলতেই তাকে হাত বাড়িয়ে দরজা দিয়ে বাইরেটা দেখায় ধারা। ধারার ইশারা বরাবর তাকিয়ে শুদ্ধ ধরফিয়ে উঠে বসে। বৃষ্টি শেষে সোনা রাঙা রোদ উঠতে শুরু করেছে। আকাশ পরিষ্কার, মেঘ পুরোপুরি কেটে গেছে। নয়তো আবহাওয়া যেমন দেখা যাচ্ছিল মনে হচ্ছিল নিম্নচাপের মতো বৃষ্টি বোধহয় সারাদিনই থাকবে। শুদ্ধ উত্তেজিত হয়ে দ্রুত বাইরে বেরিয়ে আসে। রোদের মিষ্টি তাপ মন ভরিয়ে গায়ে মাখায়। ফসলের জমিতে বিষণ্ণতার ছাপ স্পষ্ট। তার নতুন ধানের ক্ষেতে পানি জমে গেছে। চারাগুলো কেমন নেতিয়ে পড়েছে। শুদ্ধ ঠায় দাঁড়িয়ে থাকে। ধারা হঠাৎ পেছনে থেকে তার কাঁধে হাত রাখলে শুদ্ধ ফিরে তাকায়। একটা ভরসা মাখা হাসি দিয়ে ধারা শুদ্ধ মাথায় একটা লাল গামছা বেঁধে দিয়ে হাতে একটা কোদাল তুলে দেয়। তারপর আরেকটা কোদাল নিজের হাতে নিয়ে জমির পানির দিকে ইশারা করে। শুদ্ধ কোদাল হাতে ধানক্ষেতে নেমে যায়। মাটি কেটে পানি বের হবার লাইন বানিয়ে দিতে থাকে। এই শীতের মধ্যে ধারাও তার আনাড়ি হাতে যতটুকু পারে করে। শেষমেশ নিজেদের সবটুকু জমির পানি বের হয়ে যাবার ব্যবস্থা করার পর ধারা ক্লান্ত হয়ে স্বস্তি মুখে উঠে দাঁড়ায়। কাজ শেষ হয়ে গেছে ভেবে যখনই সে শুদ্ধ দিকে পেছনে ফিরে তাকায় দেখে শুদ্ধ থেমে নেই। নিজেদের ক্ষেতের কাজ শেষ করে এখন সে আশেপাশে অন্যদের ক্ষেতেরও ব্যবস্থা করে দিচ্ছে, যাতে তাদের ফসলেরও ক্ষতি না হয়। ধারা সেদিকে তাকিয়ে মিষ্টি করে হাসে। সেদিনের বৃষ্টিতে শুদ্ধ সেই উদাস চেহারায় ধারা বুঝতে পারল এই ধান শুদ্ধ জন্য তার ধারণার থেকেও বেশি ঠিক কতটা গুরুত্বপূর্ণ। এটা কোন সাধারণ বড় ধান নয়। বড় মৌসুমে লাগানো এই বড় ধান নিয়েই শুদ্ধ তার পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টায় নেমেছে। বৃষ্টির পর থেকে শুদ্ধ তার পরিশ্রমের মাত্রা আরও দ্বিগুণ করে দেয়। হতাশ না হয়ে বৃষ্টিতে যতটুকু ক্ষয়ক্ষতি হয়েছিল তার উদ্যমী মনোভাব আর পরিশ্রমের সবটা পুষিয়ে দেয়। এরপর থেকে ধারাও নিয়মিত খেতে আসা যাওয়া করতে লাগলো। শুদ্ধ কাজ ধান লাগানো নয়, তার হাতে আরও অনেক কাজ থাকে। এসবের জন্য সে কিছু লোক রেখেছে। শুদ্ধ কাজ শুধু তত্ত্বাবধায়ক করা। কিন্তু সে এখানেই থেমে থাকে না। অন্যদের সাথে সেও সমানতালে লেগে যায় ধান চাষের কাজে। এই কাজ যখন সে করে খুব উপভোগ নিয়েই করে। তার চোখে মুখে তখন এক অন্য ধরনেরই ঝিলিক ফুটে ওঠে। স্বপ্ন পূরণের ঝিলিক, লক্ষ্যে পৌঁছাবার প্রত্যাশা, অপেক্ষা। ঘিরে থাকে শুদ্ধ মুখশ্রীতে। প্রকৃত অর্থে পরিশ্রমী কি তা শুদ্ধকে তখন দেখলে বোঝা যায়। ধারা খুব আনন্দ নিয়ে উপভোগ করে এই দৃশ্যগুলো। শুদ্ধ স্বপ্ন খুব দামি। দামি তার চেষ্টাগুলো। সেগুলো কেউ দেখলে নিজে থেকে অনুপ্রাণিত হয়। যেমনটা হয় ধারাও। রোজ দুপুরে সে শুদ্ধ জন্য খাবার নিয়ে আসে। সাথে থাকে নিজেরটাও। শুদ্ধ
সাথেই মাঠে বসে খাবার পর্ব সারে ধারা। তারপর বিকেলে শুদ্ধ বাড়ি ফেরার সময় হওয়ার আগ পর্যন্ত সেখানেই থেকে যায় সে। কাজ শেষে দুজনে একসাথেই বাড়ি ফেরে। খোদেজার কাছ থেকে আজকাল নকশি কাঁথা সেলাই করা শিখছে ধারা। একটা কাঁথা সেলাইয়ের হাতও দিয়েছে। খাওয়ার শেষে মাঠ ভরা হলুদ সর্ষে ফুলের পাশে রোদে বসে ধারা কাঁথা সেলাই করে আর শুদ্ধ কাজ দেখে। কখনো কখনো ধারার হাত থেকে কাঁথা কেড়ে নিয়ে শুদ্ধ বই ধরিয়ে দেয়। ধারার আর কি করার, শুদ্ধকে দেখে অনুপ্রাণিত হয়ে নিজের স্বপ্নের রাস্তায় হাঁটতে তাকেও পড়তে হয় বই। আস্তে আস্তে ধানের চারা বেড়ে ওঠে। উত্তরিয়া হাওয়ায় নিরন্তর দোল খেয়ে চোখের সামনে বৃদ্ধি পেতে থাকে শুদ্ধ পরিশ্রমের ছোঁয়া। ধারা নির্নিমেষ তাকিয়ে থাকে। কখনো নিজের ওড়না দিয়ে ক্লান্ত শুদ্ধ ক্লান্তি মুছে দেয়। কাজের চাপে অসময়ে ঘুমিয়ে পড়া শুদ্ধ অবশ্রান্ত দেহের উপর চাদর টেনে দেয়। মাথায় হাত বুলিয়ে আনমনে মৃদু হেসে ওঠে। কখনো চিলে যাওয়া শুদ্ধ মেহনতি হাতের দিকে তাকিয়ে তার চোখ ছলছল করে ওঠে। সে কিছু বলে না, শুধু শুদ্ধকে জড়িয়ে ধরে রাখে। ধীরে ধীরে চারা থেকে ধান গাছ হয়। সবুজে সবুজে ছেয়ে যায় সমগ্র। শুদ্ধ একটা কাকতারুয়া বানিয়ে ধানক্ষেতের মাঝে বসায়। কাকতারুয়ায় গায়ে শুদ্ধ একটা সাদা টি শার্ট পরিয়ে দিয়ে ধারা সেখানে বড় বড় অক্ষরে লিখে দেয়, শুদ্ধ থেকে সাবধান। ধারার কাণ্ড দেখে শুদ্ধ শুধু হাসে। একটা ছোটখাটো সংসার বসে যায় তাদের সেই ছোট্ট টিনের টংঘরটিতে। হিমশীতল হাওয়ার সাথে সাথে হলুদ সর্ষে ফুলের মাঠ জুড়ে বইতে থাকে তাদের প্রেমের অবাধ হাওয়াও। কখনো হলুদ রঙে ছেয়ে যাওয়া মাঠ জুড়ে প্রজাপতির মতো চলতে থাকে তাদের খুনসুটি মাখা নিরন্তর ছোটাছুটি। এমনই একদিনের ঘটনা। ধান ক্ষেতের পাশে বসে শুদ্ধ কৃষি সম্পর্কিত একটা বই পড়ছিল। ধারা তখন কিছু রাজহাঁসকে দৌড়াতে দৌড়াতে শুদ্ধ সামনে নিয়ে আসো। বই বন্ধ করে শুদ্ধ বলল, কি করছো ধারা? যদি ঠুকর দেয়? ধারা একটা রাজহাঁস ধরে কোলে নিয়ে বলল, দিবে না, এদের সাথে আমার ফ্রেন্ডশিপ হয়ে গেছে তাই। হাতের রাজহাঁসটা নিজের দিকে উঁচু করে ধারা বলতে লাগলো, বলো বলো হাসু বাবু, আমরা এখন ফ্রেন্ড না? শুদ্ধ বইয়ের পাতা উল্টাতে উল্টাতে হেসে বলল, হাস্যকর। ধারা সরু চোখে তাকিয়ে বলল, ভালো। আমারটা তো তবুও হাস্যকর আর তোমারটা বিরক্তিকর। কোনটা? এই যে সারাদিন বই পড়াটা। হাসলে মানুষের হাত ভালো থাকে। বিরক্তি হওয়ায় কোন বেনিফিট পাওয়া যায় না। তাই তোমারটা চাইতে বেটারটা আমারই। শুদ্ধ বাঁকা হেসে বলল, গুড লজিক। চালাক হয়ে গেছো হহুত। ধারা একটা ভাব নিয়ে বলল, আমি জানি। ধারা রাজহাঁসটির সাথে খেলতে ব্যস্ত হয়ে পড়ল। শুদ্ধ একটা ধবধবে সাদা রাজহাঁস কোলে নিয়ে উঠে দাঁড়ালো। নিজের হাতের রাজহাঁসকে ধারার দিকে বাড়াতে সেটি তার লম্বা গলা বাড়িয়ে ধরল ধারার দিকে। ধারা ভয় পেয়ে এক কদম পিছিয়ে গেল। তা দেখে শব্দ করে হেসে উঠল শুদ্ধ। ধারা চোখ ছোট ছোট করে তার হাতের রাজহাঁসটিও শুদ্ধ দিকে বাড়ালো। শুদ্ধ একটু পেছালো। ধারা খিল খিল করে হেসে উঠল। এরকম খানিক খুনসুটির পর ধারাও হাতের ফোন নিয়ে ক্যামেরার টাইমার সেট করে বলল, আসো রাজহাঁসগুলোকে নিয়ে ছবি তুলি। কি সুন্দর। তুমি তোমারটা ধরে রাখবা, আমি আমারটা ধরে রাখবো। এই বলে একটা উঁচু জায়গা দেখে ফোন রেখে দিয়ে ধারা শুদ্ধ পাশে রাজহাঁস নিয়ে দাঁড়ালো। একটু ভালো মতো পোজ দিয়ে যখনই ঠিক হতে যাবে তখনই শুদ্ধ হঠাৎ নিজের কাঁধ দিয়ে ধারাকে মৃদু ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। ধারাও চোখ বড় বড় করে শুদ্ধকে একইভাবে ধাক্কা দেয়। একটার পর একটা দুজনের এমন ধাক্কাধাক্কির মাঝে শুদ্ধ হঠাৎ ধারার কাঁধে হাত রেখে তাকে নিজের একদম কাছে ঘেঁষে দাঁড় করায়। ধারা ভ্রু কুঁচকে শুদ্ধ দুষ্টুমি ভরা মুখটির দিকে তাকায়। একের পর এক এভাবেই তাদের খুনসুটি মাখা মুহূর্তগুলো ক্যামেরায় বন্দী হতে থাকে। ছবি তোলা শেষে একটা জলের ডবার কাছে গিয়ে দুজনে হাতের রাজহাঁসগুলো উড়িয়ে ছেড়ে দিল। রাজহাঁসগুলো তাদের শুভ্র ডানা চাপটে পানিতে ঝাঁপিয়ে পড়ে সাঁতরে বেড়ালো। ধারা আগে আগে চলে যেতে লাগলেই পেছনে থেকে দৌড়ে গিয়ে ধারার কাঁধে হাত তুলে দিয়ে হাঁটতে লাগলো শুদ্ধ। মাঠ ভরা চারিদিকে এখন সর্ষে ফুলের ছড়াছড়ি। তার মধ্যে দিয়ে যাবার সময় কিছু ফুল ছিঁড়ে শুদ্ধ ধারার কানে গুজে দিল। ধারা লাজুক হেসে শুদ্ধকে মৃদু ধাক্কা দিয়ে সরাতেই আবারও ধারাকে ধরে ফেলল সে। পাশ দিয়ে খড়কুটোর স্তূপ নিয়ে যাওয়া একটা ইঞ্জিন চালিত গাড়ি দৌড়ে ধরে হাঁপিয়ে উঠে দুজনেই গা এলিয়ে দিয়ে একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেলল। সাদা তুলোর পেজর মতো মেঘ ভেসে বেড়ানো নীল আকাশের দিকে স্বপ্ন নিয়ে তাকিয়ে রইল তারা। সময় গড়াতে লাগলো।
শীত পেরিয়ে বসন্তের হাওয়ার গুঞ্জন শুরু হলো। সবুজ ধানের রং পাল্টে সোনালি রং ধারণ করতে লাগলো। একসময় সেই সুদিন এসে ধরা দেয়। শুদ্ধ পেরে যায় যা সে করতে চেয়েছিল। অবশেষে একটা নতুন জাতের ধান সে উদ্ভাবন করে ফেলে। তার ক্ষেত উপচে ভরা, উচ্চ ফলনশীল ধান তারই সাক্ষ্য দেয়। সমগ্র গ্রামবাসীকে তাক লাগিয়ে দেয় সে ধান। এত অল্প জায়গার মধ্যে এত ঘন, এত অধিক ফলনের ধান তারা আগে কখনো দেখেনি। অন্যান্য ধানের শীষে যেখানে 150-160টি দানা থাকে সেখানে এই ধানের শীষে 700-750টির মতো দানা। মাত্র 1 বিঘা জমিতেই ধান হবে 43 মনের মতো, যা সাধারণ ধানের তুলনায় 3 গুণ। তার উপরে এই গাছ অন্যান্য গাছের তুলনায় অনেক শক্ত ও মজবুত, যার ফলে ঝড় বৃষ্টিতেও সহজে হেলে পড়ে না। পোকামাকড়ের সংক্রমণও খুব কম, আর অধিক ফলনশীল। কৃষকদের বিস্ময়ের সীমা থাকে না। এত বছর ধরে তারা ধান চাষ করে আসছে, এমনটা তো কখনো দেখেনি। শুদ্ধ আনন্দ আর দেখে কে পুরো বাচ্চাদের মতো মাঠ ভরে নেচে গিয়ে খুশিতে লাফাতে থাকে সে। বারবার ধারার কাছে এসে দেখাতে থাকে সে পেরেছে। তার এতদিনের পরিশ্রম সার্থক। খুশিতে ধারার চোখে পানি ভরে আসে। মুখে হাত দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে শুধু শুদ্ধ পাগলামি দেখতে থাকে। শুদ্ধ উদ্ভাবিত সেই নতুন জাতের ধান তাদের জীবনের মোড় অভাবনীয়ভাবে ঘুরিয়ে দেয়। দূর দূরান্ত থেকে লোকজন শুদ্ধ ক্ষেতের ধান দেখতে আসলো। ধানের ফলন দেখে তারা সবাই বিস্মিত। খবর পেয়ে কৃষি বিভাগ থেকেও লোক আসলো। তারাও খুব প্রশংসা করল। কিছু ধান সংগ্রহ করে পাঠানো হলো গবেষণাগারে। এ নিয়ে কিছু পত্র পত্রিকায় লেখালেখিও হলো। যেমনটা দেখা যাচ্ছে, প্রতিবার এই ধানের ফলন যদি এমনই হয় তাহলে কৃষকদের জন্য ব্যাপক লাভজনক হবে এই ধান। উৎপাদনে খরচ কম, সারের অধিক প্রয়োগের প্রয়োজন হয় না, খুবই উচ্চ ফলনশীল। ধান কাটার পর দেখা গেল অনুমানের চাইতেও পরিমাণ বেশি। রান্না করে দেখলো এই ধানের ভাতও সুস্বাদু, অন্য চালের তুলনায় চিকন। শুদ্ধ ধান বিক্রি করে মাত্র 1 বিঘাতেই 5 লাখের মতো আয় করল। মোট 1.5 বিঘার মতো সে এই ধান চাষ করেছিল। লাভ হলো প্রচুর। কৃষকদের আগ্রহ বৃদ্ধি পেল। শুদ্ধ অনেকের মাঝে বিনা টাকায় ধানের বীজ দিতে লাগলো। সে চায় সবাই এই ধান লাগিয়ে সফল হোক, কৃষকদের দারিদ্রতা ঘুচে যাক। কৃষি অধিদপ্তর থেকেও এই পরিকল্পনা করা হলো। তারা ধান গবেষণায় পাঠিয়েছে। মোক্ষম ফলাফল আসলে তারা এই ব্যাপারে আরও বিশদ ব্যবস্থা গ্রহণ করবে। তাদের এখন দেখার বিষয় এই ধান সব মৌসুমেই চাষ করা সম্ভব কিনা, আর প্রতিবারই এরকম বাম্পার ফলন হবে কিনা। যদিও এবার এই ধান চাষ তাদের পর্যবেক্ষণে ছিল না, তাই ঠিক করা হলো পরের বার শুদ্ধকে এই ধান আবারও চাষ করিয়ে তারা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ পর্যবেক্ষণে রাখবে। যদি ফলাফল আশাজনকভাবে হয় তাহলে এই ধানের বীজ বাংলাদেশের সকল কৃষকদের হাতে পৌঁছানোর ব্যবস্থা করা হবে। আর এই ধান চাষের প্রশিক্ষণও দেওয়া হবে। তার আগেই শুদ্ধ একটি কৃষি ক্লাব গঠন করে সপ্তাহে একদিন গ্রামের সাধারণ কৃষকদেরকে কৃষিতে উন্নত প্রযুক্তি ব্যবহার আর অধিক ফলনের চাষাবাদের বিভিন্ন পদ্ধতি নিয়ে শেখাতে থাকে। শুদ্ধ নাম অনেকটা ছড়িয়ে যায়। অনেক স্থান থেকে ইন্টারভিউ নিতে আসা হলো তার। বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা একজন শিক্ষিত যুবকের কৃষিতে হাত আর নতুন উদ্ভাবন সাধারণের মধ্যে ব্যাপক সাড়া ফেলল। সে বছর শুদ্ধ ফলের খামারেও ব্যাপক লাভ হলো। ব্যাংক থেকে নেওয়া লোন ধীরে ধীরে শোধ করে দিল সে। তার উপরে খানিক সঞ্চয়ও হতে লাগলো। সবাই বলতে লাগলো শুদ্ধ সোনার কপাল। কিন্তু এই সোনার কপাল অর্জনের পেছনে কতটা আত্মত্যাগ আর পরিশ্রমের ছাপ আছে তা বোধগম্য হলো খুব কম লোকেরই। এরপরের সময়গুলো খুব দ্রুত কাটতে লাগলো। এর মাঝে অনেক কিছুই পরিবর্তন হলো। পরিবর্তন হলো তাদের জীবনধারাও। গ্রামে তাদের সেই দোচালা ঘর পুরনো হতে হতে একসময় থাকার অযোগ্য হয়ে পড়ল। শহুরের শাখায় সেই সময় শুদ্ধ কাজের চাপও ভীষণ বাড়তে লাগলো। ধারার কলেজে যেতে সুবিধা আর শুদ্ধ কাজ সবকিছুর সার্বিক বিবেচনায় নিয়েই তারা মূল শহরের মধ্যে একটা বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করল। শুদ্ধ মস্তিষ্ক তুখর, সাথে সে প্রচণ্ড পরিশ্রমীও। কাজ এবং কাজের পদ্ধতি দুটোই সে ভালোমতো বোঝে। তার বিচক্ষণ ভাবনার সাথে সে সঠিক পন্থায় অবলম্বন করতে থাকে। আস্তে আস্তে তার কাজের পরিধি বাড়তে লাগলো। লাভের অংশ দিয়ে সে ফলের খামারের পরিসর আরও বৃদ্ধি করল। আরও নানা জাতের ফলের চাষ বাড়ালো, সেই সাথে আরও লোক নিয়োগ করল। বিচক্ষণতার সাথে অর্থের সঠিক প্রয়োগ ঘটানো শুদ্ধ জানত।
তথাপি শুধু লাভ বইকে আর ক্ষতি তার হলো না। এরপর সে নিজের পুঁজি আর ব্যাংক থেকে আরও কিছু লোন তুলে সে তার খামারের টাটকা ফলের রস প্যাকেটজাত করার একটি ছোটখাটো ফ্যাক্টরি তৈরির সিদ্ধান্ত নিল, যেখানে কোন ভেজাল মেশানো হবে না। দেশের মানুষ যেন নির্ভেজাল বিশুদ্ধ ফলের রস গ্রহণ করতে পারে সেই সম্পূর্ণ ব্যবস্থা নেওয়া হবে। এই মুহূর্তে একা তার পক্ষে এত বড় উদ্যোগ নেওয়া সম্ভব না, তাই সে অন্য একজনের সাথে শেয়ারে এই প্রজেক্টে নামার প্রস্তুতি নেয়। আর সেই অন্য একজন আর কেউ নয় বরং ধারার ছোট চাচা সাহেব। সেদিনের পর থেকে সময়ের সাথে সাথে আত্মীয়তার সম্পর্কে সব ঠিক যায়। যে সাহেদ শুদ্ধ পরিকল্পনাকে নিছক বেকুবের কাজ ছাড়া আর অন্য কিছু ভাবত না, এখন সেই সাহেদই শুদ্ধ কাজের গতি আর সাফল্য দেখে নিজ থেকেই সেধে শুদ্ধ ফ্যাক্টরিতে 30% শেয়ার হিসেবে থাকার অফার দেয়। শুদ্ধ ও মুচকি হেসে পেছনের সব ভুলি সব স্বাভাবিক করে নেয়। একটার পর একটা সুযোগ এসে শুদ্ধ হাতে ধরা দিতে থাকে। সাফল্য ত্বরান্বিত হয়। এরপরে কেটে যায় আরও একটি বছর। সিএনজি থামতেই তারা মাথা বের করে আশপাশটা দেখে নিল। আকাশ আজকে একদম ঝকঝকে, মেঘের ছিটে ফোটাও নেই। রৌদ্রোজ্জ্বল দিন, সুন্দর। আর সুন্দর হবেই বা না কেন, আজ যে ধারার জীবনের একটা বিশেষ দিন। আজ তারা তাদের নতুন বাসায় উঠবে। অবশেষে শহরের মাঝে তাদের সম্পূর্ণ নিজের একটা বাসা হয়েছে। শুদ্ধ পরিশ্রমের টাকায় কেনা নতুন ফ্ল্যাট, তাদের নতুন ঠিকানা। ধারা সিএনজি থেকে নেমে দাঁড়ায়। তার পরনে ধবধবে সাদা রঙের সালোয়ার কামিজ আর গাঢ় নীল রঙের ভারী ওড়না। চোখের সামনের লোহার গেট, তারপরে 6 তলায় একটা বিশাল বিল্ডিং। তার ঠিক 4 তলাতেই ধারাদের ফ্ল্যাট। শুদ্ধ বলেছে। ধারা হাত উঠিয়ে অনুমান করে ঠিক এই অংশটুকুতেই হয়তো তাদের ফ্ল্যাটটা হবে। বিল্ডিংটা এত সুন্দর, নিশ্চয়ই তাদের ফ্ল্যাট আরও সুন্দর হবে। চুমকি আর খোদেজা ইতিমধ্যেই লোহার গেটের মধ্যে ঢুকে গেছে। শুদ্ধ ঢুকতে গিয়ে দেখে ধারা না এসে উপরে তাকিয়ে এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। শুদ্ধ গিয়ে ধারার হাত ধরে টেনে তার সম্বিত ফিরিয়ে দ্রুত ভেতরে নিয়ে যায়। লিফট দিয়ে 4 তলায় পৌঁছানোর পর তারা সবাই বাসার সামনে গিয়ে দাঁড়ায়। মালপত্র আগেই নিয়ে আসা হয়েছে, শুধু তাদের আশাই বাকি ছিল। শুদ্ধ চাবি দিয়ে দরজা খুলে দেয়। ভেতরের দিকে তাকিয়ে সবাই মুগ্ধ হয়ে যায়। সব ঝকঝকে, নতুন, একদম পরিপাটিভাবে সাজানো। মেঝের সাদা টাইলসগুলো গ্লাসের মতো চকচক করছে। বাসা সবারই খুব পছন্দ হয়। শুদ্ধ এতদিন কাউকে আসতে দেয়নি, একেবারে সব একসাথে দেখাবে বলে। খোদেজা আল্লাহ নাম নিয়ে বাসার ভেতরে প্রবেশ করলে চুমকিও উৎফুল্ল হয়ে লাফাতে লাফাতে ভেতরে ঢুকে পড়ে। ধারা যখনই ভেতরে যাবার জন্য এক পা বাড়াতে যাবে তার আগেই শুদ্ধ হাত ধরে আটকে দেয়। ধারা অবাক হয়ে তাকাতেই শুদ্ধ মিষ্টি করে হেসে বলে, এভাবে না, একসাথে। ডান পা আগে দিবা আর বিসমিল্লাহ বইল। ধারা মৃদু হেসে শুদ্ধ হাত ধরে, তারপর বিসমিল্লাহ বলে দুজনে একসাথে পা বাড়ায় তাদের নতুন ঠিকানায়, নতুন যাত্রায়। ভেতরে ঢুকে ধারা আনন্দের সাথে বাসার আনাচে কানাচে ঘুরে ঘুরে দেখতে থাকে। সামনে অনেকটা জায়গা জুড়ে সোফা সেট বসানো। ভেতরে 4টা বেডরুম, একটা গেস্ট রুম, মাঝে ডাইনিং হল, আর একটা সুন্দর রান্নাঘর। ধারা একটু প্রাণ ভরে নিঃশ্বাস নেয়। এতদিন সেই 2 কামরার ভাড়া বাসায় থাকতে তার দম বন্ধের মতো লাগত। গ্রামে অর্ধপাকা পুরনো ঘর থাকলেও ভেতরে খোলামেলা ছিল। যখন তখন বাইরে বড়ে হতো, তাজা হাওয়া নিত। সেখানের ব্যাপারটাই ছিল আলাদা। এরপর তাদের যেতে হয় শহরের ভাড়া বাসায়। সেখানে জায়গাও ছিল কম, আর গ্রামের মতো অমন বেরো হওয়া যেত না। সর্বক্ষণ ঘরের মধ্যেই থাকতে হতো। গ্রামের সেই বাড়িটাকে ধারা ভীষণ মিস করত। গ্রামের সেই সুন্দর দিনগুলো স্মৃতিতে এসে তাকে উদাস করে তুলত। শুধু ভাবত আবার কবে ফিরে যাবে সেখানে। ফিরে যাবার অপেক্ষায় ধারা অধীর আগ্রহ নিয়ে বসে থাকত। কিন্তু জীবনের তাগিদেই তাদের আর সেখানে ফেরা হয় না। জীবন চলমান, আর প্রচণ্ড পরিবর্তনশীল। আমাদের অগোচরেই ইচ্ছার বিপরীতে কখন কোন পরিবর্তন স্থায়ীভাবে ঘটে যায় আমরা টেরও পাই না। শুধু হঠাৎ করে ঠাউর হলে অবাক হয়ে রই। ধারা ছোট্ট করে একটা দীর্ঘশ্বাস ছাড়ে, তারপর আবার মাথা থেকে মন খারাপের সব কথা ঝেড়ে ফেলে। আজ সে ভীষণ খুশি, কারণ এই বাসাটাও খুব স্পেশাল। শুদ্ধ নিজের অর্জনের প্রতিচ্ছবি এটি। তাদের নিজেদের বাসা। গ্রামের বাড়িটাও তাদের হলেও সেটা ছিল দাদা শ্বশুর আমলের বাড়ি। আর তারপরেরটা তো ছিল ভাড়া বাসায়। কিন্তু এইবারের তার অনুভূতি আলাদা।
শুদ্ধ, নিজের টাকায় কেনা এটা তাদের বাসা। চোখের সামনে একটু একটু করে গড়ে ওঠা এই গৃহ, এই অনুভূতি বর্ণনাতীত। মালপত্র আগের থেকে অনেক গোছানো হলেও অনেক কিছুই আবার গোছানোর মতো থেকে যায়। নতুন বাসায় কাজ কি কম। ধারা কোমরে ওড়না বেঁধে সব ঠিক করতে নেমে যায়। এতদিনে সেও পাকা গৃহিণীর মতো হয়ে গেছে। সেই নরবরে অপটু ধারা নিজের সংসার এখন নিজেই সামলায়। খোদেজার এখন এতে একটু বিশ্রাম হয়। ধারা সেই সারাটা দিন ধরে সব গোছকাজ করে, খোদেজাও সাথে সাহায্য করে। সব ঠিকঠাক হতে হতে রাত হয়ে যায়। সব কাজ শেষ হলে ক্লান্ত হয়ে নিজের বেডরুমে ঢোকে ধারা। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে বিছানায় আয়েশ করে বসতেই হালকা গোলাপি রঙের একটা ফর্মাল শার্ট প্যান্ট গায়ে শুদ্ধ আসে। তার হাতে কিছু একটা প্যাকেটের মতো দেখা যায়। ভেতরে এসে আশেপাশে চোখ বুলিয়ে শুদ্ধ বলতে থাকে, কি দরকার ছিল তোমার এসব করার? আমি সারাদিন বাইরে ছিলাম। তুমি শুধু শুধু একা একা এগুলো করতে গেলে কেন? একটা লোক রেখেই তো করানো যেত। ধারা বিছানায় হেলান দিয়ে বলল, নিজেদের কাজ করতে আবার লোক রাখতে হবে কেন? আর আমি তো সব একা করিনি, মাও সাহায্য করেছে। শুদ্ধ বিছানায় বসতে বসতে বলল, খেয়েছো কিছু? ধারা মাথা নাড়ালো। হাতের প্যাকেটটা খুলতে খুলতে শুদ্ধ বলল, জানতাম এই শুনবো। বিরিয়ানি নিয়ে এসেছি। তোমার না পছন্দ? হা করো। ধারা মিটিমিটি হেসে মুখ হা করল। শুদ্ধ নিজের হাতে একটু একটু করে ধারাকে খাইয়ে দিতে লাগলো। খাওয়ার মাঝখানে শুদ্ধ বলল, এতটুকু কি হা করো? বড় করে হা করো। শুদ্ধ কথা মতো ধারার বড় করে হা করল। খাবার ধারার মুখে দিতেই ধারা একটা কামড় দিল শুদ্ধ আঙ্গুলে। আচমকা এমন হওয়ায় শুদ্ধ আকরে চেঁচিয়ে উঠল। ধারা খিলখিল করে হাসতে লাগলো। শুদ্ধ বাম হাত থেকে বিরিয়ানির প্যাকেট বিছানায় রেখে, তবে রে বলে ধারাকে কাতুকুতু দিতে থাকে। ধারা হাসতে হাসতে বিছানায় শুয়ে পড়ে। একসময় খাওয়া শেষ হলে হাত ধুয়ে এসে শুদ্ধ আবারও ধারার সামনে বিছানায় বসে সেই প্যাকেটটা আবারও টেনে নিয়ে ধারাকে বলে, তোমার হাতটা দাও তো। ধারা মজা করে বলে, কিভাবে দেব? কেটে। আমি মজা করছি না, সিরিয়াস। ধারা হাসি সংযত করে শুদ্ধ দিকে হাত বাড়িয়ে দেয়। শুদ্ধ প্যাকেট থেকে একটা লাল রঙের বক্স বের করে তার মধ্য থেকে দুটো সোনার বালা বের করে ধারার দুই হাতে পরিয়ে দেয়। ধারা অবাক হয়ে তাকিয়ে বলে, এগুলো কি? শুদ্ধ স্বাভাবিক স্বরে বলে, চুরি। সোনার। শুদ্ধ মৃদু হেসে বলে, না রূপার। আমি মজা করছি না, সিরিয়াস। আমিও সিরিয়াস। তুমি কিনেছ? না, আমাদের পাশার বাসার ভাই কিনে দিয়েছে। ধারা মুখ দিয়ে একটা বিরক্তিসূচক শব্দ করল। ধারার দেখা দেখি শুদ্ধ অবিকল তেমন শব্দ করল। ধারা বলল, কবে কিনলে? আজকে। এটা কিনতেই বাইরে গিয়েছিলে? হুম। ধারা নিজের হাতের দিকে তাকিয়ে ইতস্তত করে বলল, শুধু শুধু এখন এই সোনার চুড়ি কিনতে গেলে কেন? কত দাম হবে? এমনিতেই নতুন ফ্ল্যাট রেখেছ, তোমার ফ্যাক্টরিও সবেই চালু হলো। তার উপরে তোমার ব্যাংকের লোন এখনো বাকি। তা শোধ না করেই আগে ফ্ল্যাট কিনে ফেললে। এখন আবার এসব কি দরকার ছিল? শুদ্ধ ধারার হাত ধরে স্পষ্ট গলায় বলল, দরকার ছিল, তার জন্যই কিনেছি। একটা নিজের ঘরের যেমন প্রয়োজন ছিল তেমনই প্রয়োজন ছিল নিজের বউয়ের অলংকার কেনার। আমার জন্য দুটোর গুরুত্বই এক। তোমাকে বিয়ের সময় তেমন কিছুই দিতে পারিনি। নতুন নতুন বিয়ের পর মেয়েরা কত কিছু কিনে, একের পর এক নতুন ড্রেস কিনে, সাজ সরঞ্জামের জিনিস কিনে। কিন্তু তোমাকে আমি তেমন কিছুই দিতে পারতাম না। তোমার কোন শখ আহ্লাদে আমি তেমন পূরণ করতে পারিনি। তুমিও কখনো এর জন্য কোন অভিযোগ করনি, কখনো মুখ ফুটে কিছু বলনি আমার এটা লাগবে ওটা লাগবে। কথাটা বলতে বলতে শুদ্ধ কেমন গলা ধরে এলো। শুদ্ধ কথার মাঝেই ধারা বাধা দিয়ে বলে উঠল, কারণ তুমি আমাকে কখনো সেই সুযোগই দাওনি। আমার যা যা প্রয়োজন ছিল সব না বলতেই তো তুমি এনে দিতে। শুদ্ধ মাথা নাড়িয়ে বলল, অতটুকুতে কিছু হয় না। তোমাকে ওভাবে দেখতে আমার কত খারাপ লাগতো জানো? আমার তখন ছিল না, এখন যখন আছে, এখন যখন পারছি, আমাকে করতে দাও। আমি করতে চাই। আমার বউকে আমি সব কিছু দিয়ে সাজিয়ে রাখতে চাই। তুমি বারণ করতে পারবে না। বারণ করলেও আমি শুনব না। এটা আমার শখ, আমার ইচ্ছা। ধারার চোখ ছলছল করে উঠল। সে বলল, জানো, এই পৃথিবীর মধ্যে সবথেকে সুখী মেয়ে আমি। আমার থেকে বেশি সুখী আর কোন মেয়ে হতে পারবে না। কারণ কোন মেয়ে আরেকটা শুদ্ধ পাবে না। শুদ্ধ হেসে ফেলল। ধারার হাত আরেকটু শক্ত করে ধরে বলল, তুমি চিন্তা করো না ধারা।
লোন আমি আস্তে আস্তে শোধ করে ফেলতে পারবো। প্রফিট হচ্ছে। আর ফ্ল্যাট আগে এ কারণেই কিনেছি কারণ ভাড়া বাসায় তোমাদের সবার কষ্ট হচ্ছিল। আমি বুঝতে পারছিলাম, তাই টাকা জমতেই কিনে ফেলেছি। লোনেরও একটা ব্যবস্থা হয়ে যাবে। ধারা উঠে আয়নার সামনে দাঁড়িয়ে তার হাত নেড়ে নেড়ে সোনার চুড়ি দেখতে লাগলো। শুদ্ধ পেছনে থেকে দেখতে লাগলো সেই দৃশ্য। জানালার কাছে গিয়ে ধারা চাঁদের দিকে মুখ করে দুহাত উঁচু করে ধরল। শুদ্ধ এসে পাশে দাঁড়িয়ে বলল, কি করছো? ধারা বলল, চাঁদের আলোতে দেখছি কেমন লাগে। চাঁদটা কত সুন্দর লাগে তাই না? শুদ্ধ পেছনে থেকে ধারাকে জড়িয়ে ধরে তার কাঁধে থুতনি রেখে বলল, ইস, কে বলেছে? আমার বউয়ের থেকে বেশি না। ধারা লজ্জা পেয়ে শুদ্ধ দিকে তাকিয়ে রইল। খানিক পর শুদ্ধ বলল, আচ্ছা এখন ঘুমিয়ে পড়। এমনিতেই আজকে তোমার অনেক খাটাখাটনি গেছে। তোমার নাকো দিন পর একটা এক্সাম আছে। সিট পড়েছে এইবার কোথায়? ধারা যেই কলেজের নাম বলল তা শুদ্ধ শুনে বলল, এটা তো আমাদের এখান থেকে অনেক দূরে। পরীক্ষা শেষ হবার পর আস্তে আস্তে রাত হয়ে যাবে। আচ্ছা তুমি পরীক্ষা দিতে যেও। আসার সময় আমি গিয়ে নিয়ে আসব। ধারা মাথা দুলালো। ধারার পরীক্ষার দিন এসে পড়লে সেদিন শুদ্ধ তার কাজে আটকা পড়ে গেল। তবুও ঝটপট কাজ শেষ করে পরীক্ষার কেন্দ্রে পৌঁছাতে তার একটু দেরি হয়ে যায়। তখনও সেখানে কিছু শিক্ষার্থী বাসায় ফেরার তোড়জোড় করছিল। মোটামুটি মানুষ ছিল। শুদ্ধ ভেবে নিল তার মধ্যে ধারাও আছে। চারিদিকে একটু একটু করে অন্ধকার নামতে শুরু করলো। শুদ্ধ ধারাকে পেল না। বিশাল বড় ক্যাম্পাস। সে ভাবল অন্য কোথাও আছে। খুঁজে দেখল তবুও পেল না। ফোন করে দেখে ফোন বন্ধ। শুদ্ধ খানিক অস্থির বোধ হলো। এদিকে মাগরিবের আজান পড়ে গেছে। আস্তে আস্তে চারিদিকে ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল। শুদ্ধ আরো 2 ঘন্টা যাবৎ পুরো ক্যাম্পাস তন্ন তন্ন করে খুঁজল। ধারাকে আর পেল না মানে পেলই না। শুদ্ধর বুকের মধ্যে ধড়ফড় করতে লাগলো।